রেকগনাইজেশন সার্ভে হলো মোটামুটি একটি অঞ্চলের যে সয়েল গুলো আছে তার ব্যবহার করার জন্য যদি সার্ভে করে থাকি, খুব গভীরে নয়, মোটামুটি ভাবে কি আছে না আছে একটি অঞ্চলের সয়েল কোন কাজ ব্যবহার করা যাবে না যাবে এই জন্য রেকগনাইজেশন সার্ভে যে আমরা বাউন্ডারি করে থাকি, এই একটা দেখো একটা বাউন্ডারি, এখান থেকে লাইন গিয়েছিল, ট্রাভার্সের কথা বলি, দেখা গেল যে এই অঞ্চলে মাটিগুলো একরকম আমরা ম্যাপিংটা করে থাকি। এই যে ম্যাপিংটা করা হয় on a reconnaissance map, the boundaries between the mapping units. Mapping বলতে এটা একটা কথা বললে কেমনে হবে, তোমাদের বন্ধ করো। না শোনো, কথা তোমাদের আনমিউট করে রাখো, মিউট করে রাখলে তো সব কথা শোনা যাবে তোমাদের। আমরা যে কথা বলছিলাম, ম্যাপিং ইউনিট গুলো হলো এই যে একটা এলাকা আছে, দুই বাউন্ডারির মাঝখান দিয়ে যে জায়গাটা আছে, এটা হলো একটা ম্যাপিং ইউনিট, এটা একটা ম্যাপিং ইউনিট, এটা একটা ম্যাপিং ইউনিট, এটা একটা ম্যাপিং ইউনিট, এটা আর একটা ম্যাপিং ইউনিট। এগুলো করা হয় from the observations made at intervals thoroughly throughout their whole course as on the details সলভ দেখার মতো তো করা হয় না। মোটামুটি ভাবে রেকগনাইজেশন সার্ভে হলো মোটামুটি একটা অঞ্চলে কিরকম সয়েল আছে না আছে একটা প্রাথমিক ধারণা পাওয়ার জন্য। আর ডিটেইলড সয়েল সার্ভে যেটা বা ইন্টেনসিভ সয়েল সার্ভে যেটা, সেটা হলো আরো গভীরে। যেমন আমরা আগে বলেছিলাম এক্সপ্লোরেটরি সয়েল সার্ভে সারা দেশ, রেকগনাইজেশন সয়েল সার্ভে বলেছিলাম একটি বিভাগ অথবা একটি উপজেলা, আর ডিটেইলড সয়েল সার্ভে বলতে বুঝাচ্ছি আমরা 1:10,000 to 5,000 রেশিও। এর আগে ছিল 2.5 লাখ, 1 লাখ, মানে স্কেল ছোট হয়ে আসতেছে আমাদের। ডিটেইলড পরে আরো যখন ইন্টেনসিভ সার্ভে করব, সেটা আরো 10 গুণ কমে আসে, 1:1000 রেশিওতে ইউজ করা হয়। অর্থাৎ ডিটেইল সয়েল সার্ভে ম্যাপে যদি 1 ইঞ্চি হয়, এটা 0.15 থেকে 0.394 মাইল দেখানো হয়। ইন্টেনসিভ সার্ভে থেকে 1 ইঞ্চ থেকে 0.0157 থেকে 0.039 মাইল দেখানো হয়। ডিটেইল রেকগনাইজেশন সয়েল সার্ভে যদি আমরা একটা উপজেলা কল্পনা করি, ডিটেইল সয়েল সার্ভে একটা ইউনিয়নকে আমরা ভাবতে পারি, একটা ইউনিয়ন যখন করবো ডিটেইল সার্ভে। আর ইন্টেনসিভ সার্ভে বলতে একটি ইউনিয়নের একটি গ্রাম, বুঝতে পারছো? তো ইন্টেনসিভ সার্ভে এরিয়া বড় না ছোট? ইন্টেনসিভ হলো ছোট, মানে একটা গ্রাম, ডিটেইল মানে একটা ইউনিয়ন, রেকগনাইজেশন সার্ভে মানে একটা উপজেলা বা একটা বিভাগ, আর এক্সপ্লোরেটরি সার্ভে মানে সারা দেশ। আমাদের সার্ভে প্রয়োজনের তাগিদে আমরা কোন ধরনের সার্ভে করব সেটা আমাদের দেখানো হয়। ইজ ইট এক্সপ্লোরেটরি সার্ভে, ইট ইজ রেকগনাইজেশন সার্ভে, অর ইজ ইট ডিটেইলড সার্ভে, অর ইন্টেনসিভ সার্ভে। আমাদের বিএইউ ফার্ম যেটা, এটা যখন সার্ভে করেছে তারা এখন ডিটেইলড ইন্টেনসিভ সার্ভে করেছে। কি সার্ভে করেছে? বিএফআর ইন্টেনসিভ সার্ভে, বুঝতে পারছো? ইন্টেনসিভ সার্ভে করেছে। আমাদের এই সার্ভে গুলি যে করা হয় তার কারণ হলো, উদ্দেশ্য আছে, to assess the technical and economic feasibility of a proposed project
ইন এ গিভেন এরিয়া। আমরা একটি প্রকল্প করতে চাচ্ছি, একটা প্রজেক্ট নিতে চাচ্ছি, নির্দিষ্ট এলাকা এর টেকনিক্যাল এন্ড ইকোনমিক ফিজিবিলিটি কিরকম আছে, টেকনিক্যাল এটা করা যাবে কিনা, করলে অর্থবহুল হবে কিনা। এখন এমন কি না হয় এমন জায়গায় একটা প্রজেক্ট এগ্রিকালচার প্রজেক্ট করতে চাচ্ছে যেখানে 1 শতাংশ জমির দাম 20 লাখ টাকা, করে লাভ নাই। ইকোনমিক অ্যাসপেক্ট করতে হলে মূল শহর থেকে দূরে করতে হবে, তা না আর ইকোনমিক হবে না, জমি কিনতে টাকা শেষ। বুঝতে পারছো? সুতরাং টেকনিক্যাল অ্যাসপেক্ট আমাদের দেখতে হবে, এট দি সেম টাইম অর্থনৈতিক ভাবে যাতে প্রজেক্টটা লাভবান হয় সেটা দেখতে হবে। To assess the preliminary work necessary for the development of a specific project, একটা প্রকল্প বাস্তবায়ন করতে গেলে এর প্রিলিমিনারি কিছু কাজ করতে হয়। ল্যান্ড, জমি লেভেলিং করতে হয়, কোথায় কনস্ট্রাকশন সাইট ঠিক করতে হবে, বিল্ডিং কোথায় হবে, এবং এর জন্য প্রয়োজনীয় কি কি ড্রেনেজ কোন সাইড দিয়ে হবে, এগুলোর জন্য এটি করা হয়। 3 নম্বর হলো, একটা যখন প্রজেক্ট বাস্তবায়ন হয়ে যায়, ডেভেলপড এরিয়া হয়ে যায়, এর যদি কোনো সলিউশনের প্রবলেম দেখা দেয়, সেটা সলিউশন কিভাবে হতে পারে সেটা এখানে দেখা হবে। যেমনটি আছে, মনে করো একটা প্রকল্প এরিয়া আছে 500 একর জমির মধ্যে, দেখেন বর্ষাকালে পানি জমে যায়, সুতরাং ওয়াটার ড্রেনেজ ইজ এ প্রবলেম। সুতরাং কোন দিক থেকে কোন দিকে স্লোপ দিয়ে কোন দিকে পানিটা শেষ পর্যন্ত কোথায় যাবে, এইরকম যখন আমরা কোন একটা সলিউশনের দিকে যাই, তখন আমাদের ডিটেলস সার্ভে দরকার হয়ে পড়ে। তাহলে ডিটেলস সার্ভে যেটা করি আমরা, তাহলে উদ্দেশ্য কয়টা? তিনটা। তো তিনটা। টেকনিক্যাল এন্ড ইকোনমিক্যাল ফিজিবিলিটি কাজ করতে গেলে প্রথমে প্রিলিমিনারি করতে হবে, আর প্রজেক্ট হয়ে গেলে এর কোনো সমস্যা দেখা দিলে সমাধান কিভাবে করতে হবে। সুতরাং এছাড়া এগুলোকে আবার স্পেশাল পারপাস সার্ভে বলা হয়। স্পেশাল পারপাস সার্ভে সেটা হলো, মনে করো বাংলাদেশের স্যালাইন সয়েল কোথায় আছে, রংপুর দিনাজপুরে না হালুয়াঘাটে? হ্যাঁ, কোস্টাল এরিয়াতে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় স্যালাইন সয়েল আছে। ইরোডেড সয়েল কোথায়, ময়মনসিংহে নাকি চট্টগ্রামে? এরকম যখন এলাকাতে আমরা কোন সার্ভে করি, তাকে স্পেশাল পারপাস ডিটেইল সার্ভে বলে থাকি। আমাদের ডিটেইল সয়েল সার্ভেতে এখানে সয়েল টাইপ, ফেজ এগুলো দেখা হয়। required to show all boundaries between mapping units. That means আমাদের এখানে ডিটেইল করা হয়, ছোট ছোট অঞ্চলে যদি কোনো ভেরিয়েশন থাকে সবগুলি দেখানো হয়। অর্থাৎ একটি সয়েলে কোথায় কি সমস্যা আছে না আছে, কোন অঞ্চলটা কিসের জন্য প্রযোজ্য, কিসের জন্য নয়, কোনটা ভালো কাজ করা যাবে, এইভাবে দেখানো হয়। যেমন আছে ক্যালকেরিয়াস এলুভিয়াম, ওই স্যালাইন সয়েলে, মানে যেখানে লবণাক্ত মাটি, সেখানে ক্যালকেরিয়াস এলুভিয়াম আছে। ক্যালকেরিয়াস এলুভিয়াম হলো পদ্মা নদীর যে মাটিগুলো নিয়ে আসছে, সেডিমেন্ট গুলো নিয়ে আসছে, এর মধ্যে ক্যালসাইট এবং ডোলোমাইট মিনারেল বেশি আছে। কোন নদী? পদ্মা নদী। ভারতে গঙ্গা, বাংলাদেশে কি পদ্মা নদী। এই পদ্মা নদীর অববাহিকায় যে সেডিমেন্ট গুলো নিয়ে পরে, এর মধ্যে ক্যালসাইট এবং ডোলোমাইট মিনারেল বেশি থাকে বলে এদেরকে ক্যালকেরিয়াস সয়েল বলে। কি সয়েল বলে? ক্যালকেরিয়াস সয়েল। আর সেডিমেন্টের নাম কি? ক্যালকেরিয়াস এলুভিয়াম। বুঝতে পারছেন? এলুভিয়াম মানে কি? নদী বাহিত হয়ে আসা কোন সেডিমেন্ট যদি হয়, তখন তাকে এলুভিয়াম বলে থাকি। মনে থাকবে তো? নদী বাহিত সেডিমেন্টকে কি বলে থাকি? এলুভিয়াম। এই এলুভিয়ামটা যদি চুন জাতীয় বেশি হয়, তখন বলি ক্যালকেরিয়াস এলুভিয়াম। এবং এই ক্যালকেরিয়াস এলুভিয়ামের আমাদের সাগর উপকূলে দুটা ফেজ আছে। একটা হলো স্যালাইন ফেজ, মানে সমুদ্রের খুব কাছাকাছি যে অঞ্চলটা, ক্যালকেরিয়াস এলুভিয়ামের স্যালাইন ফেজ। সমুদ্র থেকে আর একটু উজানে, এটা হলো নন স্যালাইন ফেজ। সুতরাং ক্যালকেরিয়াস সয়েলটা সাগরের দিকে দুইটা ফেজ আছে, একটা হলো স্যালাইন, যেখানে মাটিগুলো লবণাক্ত, আর আরো উজানে উপরের দিকে যেটা আছে তাকে বলে কি? ক্যালকেরিয়াস এলুভিয়াম নন স্যালাইন ফেজ। মনে থাকবে তো? স্যালাইন ফেজ মানে কি? যেখানে মাটি লবণাক্ত। আর নন স্যালাইন ফেজ মানে কি? যেখানে মাটি
লবণাক্ত লবণাক্ত নয়। নয়। এইভাবে আমরা ক্যালকুলাস এলিমেন্ট যদি দেখাই, ওই মডার্ন ম্যাপিং এ আমরা স্যালাইন ফেজ, নন স্যালাইন ফেজ এগুলো সব উল্লেখ করে থাকি। আমাদের দেখো বাংলাদেশের স্যালারিটি অঞ্চল যেটা 1973 সালে ছিল 0.83 বিলিয়ন হেক্টর বাংলাদেশের দক্ষিণাঞ্চলে। 2000 সালে 1.02 মিলিয়ন হেক্টর বেড়ে গেছে, 9 সালে 1.06 বিলিয়ন হেক্টর আরো বেড়ে গেছে, এবং 2018 সালে এটা প্রায় 1.22 মিলিয়ন হেক্টর মতো হয়ে গেছে। সেই ম্যাপটা আমার কাছে নাই, এই মুহূর্তে দেখাতে পারছি না। অর্থাৎ সময়ের সাথে সাথে সাগরের দক্ষিণাঞ্চলে পানিতে সয়েলের স্যালারিটি বাড়ছে না কমছে? বাড়ছে। আমাদের কাল্টিভেবল জমি যা আছে তার ভিতর থেকে প্রায় 8/1 অঞ্চল স্যালাইন সয়েল, আর এটা দিন দিন বাড়তেছে। মানে আমাদের আসল কাল্টিভেবল সয়েল যেটা সেটা দিন দিন কমতেছে, যদিও বাংলাদেশে দিন দিন একটু একটু বাড়তেছে, কারণ সমুদ্রে নতুন নতুন চর জেগে উঠতেছে। জেগে উঠলে কি হবে, আর অধিকাংশ গুলো হলো স্যালাইন সয়েল দ্বারা এফেক্টেড, জোয়ার ভাটার পানি দ্বারা এফেক্টেড। এটা হলো একটি বড় সমস্যা আমাদের দেশে। ভবিষ্যতে সাগরের গ্লোবাল ওয়ার্মিং বাড়বে, তাপমাত্রা বাড়বে, বরফ গলবে, সাগরের পানি উঁচা হবে। উঁচা যখন হবে, স্যালাইন বেজ আরো ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে। ইট ইজ এ গ্রেট থ্রেট ফর আওয়ার ফিউচার এগ্রিকালচার ইন বাংলাদেশ। বুঝতে পারছো? স্যালাইনটি বাড়ে কেন? তাপমাত্রা বাড়ছে। সমুদ্রের পানির তাপমাত্রা বাড়লে ভলিউম বাড়ে, ভলিউম বাড়লে পানি উঁচা হয়, এবং উঁচা হলে আমাদের দেশের দিকে ধাবমান হয়। এই কারণে ইট ইজ এ গ্রেট থ্রেট ফর আওয়ার ফিউচার এগ্রিকালচার। আমাদের এই যে ক্লাসিফিকেশনটা, মানে ডিটেইল বা ইন্টেন্সিভ সার্ভে যেটা, the classification units are defined narrowly enough to be homogeneous genetically, অর্থাৎ একবারে যত ছোট থেকে ছোট, হয়তো মনে করি 100% জমিকেও আমরা কনসিডারেশনে নিয়ে আসি। বুঝতে পারছো? এর আগে দেখা যেত যে 10 একর জমিকে আমরা কনসিডারেশন নিয়ে আসছি, আর এখানে হোমোজেনিয়াস ছোট ছোট এলাকা হয়তো হতে পারে 100% জমিকেও আমরা ম্যাপের ভিতরে আলাদাভাবে দেখাচ্ছি। ডিটেইলস সয়েল সার্ভে ম্যাপটা অনেক ছোট জায়গার ম্যাপ বড় করে দেখানো হয়। বুঝতে পারছো? আর এক পৃষ্ঠার মধ্যে সারা বাংলাদেশের ম্যাপ দেখানো হয়, আবার এক পৃষ্ঠার মধ্যে একটা উপজেলার ম্যাপ দেখানো হয়, আর এক পৃষ্ঠার মধ্যে একটি ইউনিয়নের ম্যাপ দেখা হয়। ডিটেইল ইন্টেন্সিভ সার্ভে একটা গ্রামের ম্যাপ এক পৃষ্ঠার মধ্যে দেখানো হয়। তাহলে কি হলো, আমরা একেবারে যতটুকু সম্ভব গভীরে এক মাটি থেকে আর এক মাটি বিভিন্ন ইউজের উপর ভিত্তি করে আমরা একে ক্লাসিফাই করে থাকি। বুঝতে পারছো জিনিসটা নাকি? জি স্যার। অর্থাৎ ম্যাপের এরিয়াটা যত ছোট হবে তত প্রতিটা ভূমিকে প্রতিটা জমিকে আমরা এখানে কনসিডারেশন আনতে পারি। আর যখন এরিয়া বড় হবে তখন প্রতিটি ভূমিটা দূরে গেছে, প্রতিটি গ্রামকেও দেখানো সম্ভব হয় না, কারণ আমরা ইউনিয়নকে দেখায় থাকি। দি বাউন্ডারিজ বিটুইন ম্যাপিং ইউনিট। ম্যাপিং ইউনিট হলো একটা এরিয়া থেকে আরেকটা এরিয়াতে আলাদা, ম্যাপের মধ্যে আলাদা দেখায়, এটা হলো ম্যাপিং ইউনিট। আমরা এর উপর ভিত্তি করে কি স্ট্রিমস এন্ড লেকস, কোন লেক আছে কিনা, কোন স্ট্রিমস আছে কিনা, তারপরে কোন খাল গর্ত আছে কিনা, রাস্তাঘাট আছে কিনা, রেল ওয়েজ আছে কিনা, বাড়ি আছে কিনা, আবাদি জমি আছে কিনা, এই সবগুলোকে ম্যাপের ভিতরে দেখানো হয়। তোমরা যদি মৌজা ম্যাপ গুলা দেখো, যে ম্যাপ গুলো দিয়ে জমি মাপা হয়, ওখানে দেখানোর চিহ্ন দেওয়া আছে, এখান দিয়ে বাড়ি, এখান দিয়ে খাল, এখান দিয়ে নদী, এখান দিয়ে রেল লাইন গেছে, এই সব কিছুই কিন্তু সার্ভে ম্যাপের ভিতরে দেখানো হয়। অর্থাৎ সার্ভে এরিয়াটা যত ছোট তত আমরা ইন ডিটেইল দেখাইতে পারি। আর এটাই প্রজেক্ট প্ল্যানিং এর জন্য এটা আমাদের জরুরি। সবার শেষেরটা কি করো তো দেখি একজনে। 4 নম্বর সার্ভের নাম কি? ডিটেইলড রিকগনাইসেন্স সয়েল সার্ভে। মানে এটা কোনো স্পেশাল সার্ভে না,
যেখানে আমরা ডিটেল করা দরকার সেখানে ডিটেল করব, যেখানে ডিটেল করার দরকার নেই সেখানে রেকগনাইজেশন সার্ভে করব। বুঝতে পারছো? প্রয়োজনের উপর ভিত্তি করে। মনে করো পদ্মা নদীর পশ্চিম দিকে আমরা একটা, যমুনা নদীর পশ্চিম দিকে একটা আমরা সার্ভে করতেছি। পদ্মা যমুনা নদীর বালুর চর, মানে আধা মাইল যত বালুর চর, বালি করে আছে। এখানে আমরা ডিটেল করি না, সব কিছু বালি, এক কথা শেষ। বুঝতে পারছো? হ্যাঁ, এটা রেকগনাইজেশন সার্ভে, সবকিছু বালি করে আছে, কোনো সময় নষ্ট করে লাগবে। এই বালির চর এক দাগ দিয়ে দিলাম এলাকায়, এটা বালির চর। এরপর ভালো জমি আছে, আখের জমি আছে, তারপরে ধানের জমি আছে, বড় ধানের জমি আছে, বা অন্যান্য ফসল আছে, খালবিল আছে, ওখানে আমরা ডিটেল করে থাকি। অর্থাৎ কি, যেখানে ডিটেল দরকার সেখানে ডিটেল করি, যেখানে রেকগনাইজেশন দরকার সেখানে আমরা রেকগনাইজেশন সার্ভে করি। এই হলো আমাদের ডিটেল এন্ড রেকগনাইজেশন সয়েল সার্ভে। সয়েল সার্ভে কয়েক ধরনের। প্রথমটা কি? 4 ধরনের। এক্সপ্লোরেটরি। এক্সপ্লোরেটরি মানে কি, সারা দেশে অল্প সময়ে যে সার্ভে করবে সেটা হলো এক্সপ্লোরেটরি সার্ভে। রেকগনাইজেশন সয়েল সার্ভে কি, মোটামুটি একটা ডিস্ট্রিক্ট বা একটা ডিভিশন লেভেলে যখন আমরা সার্ভে করবো সেটা। আর ডিটেইল এন্ড ইন্টেনসিভ সার্ভে মানে আরো ছোট এলাকা, মানে ইউনিয়ন অথবা একটা গ্রাম অথবা বিউ ফার্ম করলে আমরা ইন্টেনসিভ সার্ভে করা আছে। ঠিক আছে, বুঝতে পারছেন জিনিসটা? প্রতিটা জমি কিরকম এটা আমরা সার্ভে করা আছে, এটা ইন্টেনসিভ সার্ভে। আর ডিটেইল যদি বলি তাহলে বিউ ফার্মের আশেপাশে সব সতর্ক ইউনিয়নটা যদি কনসিডারেশন নিয়ে আসে তাহলে ডিটেইল করা আছে এখানে। আর ইন্টেনসিভ হলো বিউ ফার্ম। বুঝতে পারছেন জিনিসটা নাকি? আর স্কেল ধীরে ধীরে ছোট হচ্ছে, যত ডিটেইলের দিকে যাবে স্কেল কি হয়, বাড়বে না ছোট হবে? ছোট হবে। আগে চলে 1 থেকে 2.5 লাখ, আর এখানে 1 থেকে 10,000। ঠিক আছে না? আর ইন্টেনসিভ সার্ভে কত, 1 থেকে 1,000 থেকে 10,000। তাহলে ইন্টেনসিভ যত সার্ভে হবে স্কেলটা তত কি হবে, বড় হবে না ছোট হবে? ছোট হবে। তথ্য জানার জন্য। আর 4 নম্বরটা কি, ডিটেইল রেকগনাইজেশন সার্ভে। যেখানে ডিটেইল দরকার সেখানে ডিটেইল করবো, যেখানে ডিটেইল করার দরকার নেই সেখানে কি বলবো, রেকগনাইজেশন সার্ভে করবো। এই হলো আমাদের সার্ভে কথাবার্তা। বাংলাদেশে আমাদের আমরা বলেছি সার্ভে কি জিনিস, তার উদ্দেশ্য কি, তার প্রিন্সিপাল কি, টাইপস অফ সার্ভে 4 ধরনের সংক্ষিপ্ত বর্ণনা। মনে থাকবে তো? কি বলো? খুব কঠিন জিনিসটা আসলে কি, আসলে কি খুব কঠিন এখানে? না স্যার, সহজই মনে হচ্ছে। মোটেই না। মেথডস অফ সয়েল সার্ভে আজকে বলতেছি। মেথডস অফ সয়েল সার্ভে আমরা কিভাবে সার্ভে করবো, লেভেল 2 সেমিস্টার 1 তো এটা ধরো 4-5টা ক্লাস নেই আমরা, আর মাস্টার্সে একটা কম্পালসারি পেপার ইয়ার করে সংক্ষেপে তোমাদের ধারণা দেওয়ার জন্য। আমাদের মেথড যে সার্ভেতে মেথড যে ইউজ করবো সেটা হলো কোন টাইপের করবো। 4 ধরনের কথা বলা আছে না, 4 ধরনের সার্ভে কথা বলা আছে না, কি বলো? 4 ধরনের সার্ভে এর মধ্যে কোনটা করতে চাই এবং উদ্দেশ্যটা কি। এটি এক্সপ্লোরেটরি সার্ভে, রেকগনাইজেশন সার্ভে, ডিটেইল ইন্টেনসিভ সার্ভে, না দুইটা সমন্বয়, এটার উপর নির্ভর করবে। প্রধান স্টেপ গুলো যেগুলো জাস্ট বার্ডস আই ভিউ তোমাদের জানার জন্য, কালেক্ট বেস ম্যাটেরিয়ালস সাচ অ্যাজ মৌজা ম্যাপ, এরিয়াল ফটোগ্রাফ, মোজাইক, টপোশিট এটসেট্রা অফ অ্যান এরিয়া। তুমি কোন নির্দিষ্ট এলাকা সার্ভে করতে গেলে এর কতগুলো ম্যাপ আছে, ছবি আছে, এটা পরে আস্তে আস্তে এগুলো আমাদের কালেকশন করতে। আন্দাজে তুমি কোথায় যাবা, গাড়ি নিয়ে গেলে সামনে একটা খাল পড়ছে, আর তো যাইতে পারবা না, পারা যাবে। এই জন্য এলাকার তথ্যাদি আমাদের সংগ্রহ করতে হয়। এটা পরে আসতেছি কি তথ্য। তারপরে কালেক্ট ইনফরমেশন অফ দ্য এরিয়া, কালচার, ফিচার, কমিউনিকেশন ফ্যাসিলিটি, ইনফ্রাস্ট্রাকচার, মার্কেট এটসেট্রা। তো এলাকার কালচার, কৃষ্টি কালচার কিরকম, যোগাযোগ ব্যবস্থা কেমন, রাস্তাঘাট আছে কিনা, দোকানপাট আছে কিনা ইত্যাদি তথ্য জানতে হবে। যেমন আমাদের রিমোট এরিয়া আগে ছিল, এখন অবশ্য কমে গেছে, যেখানে এই সার্ভে করতে যায় ওই রবার স্কাউটরা যেমন ক্যাম্প করে থাকতে হতো, এবং সেখানে হাট বাজার করা হতো, লোকজন থাকতে পাকশাক করতো, সারাদিন কাজ করে থাকতে হতো।
এখন এলাকায় যদি চোর ডাকাত বেশি থাকে, তোমরা যা নিয়ে গেলে সব রাত চুরি করে নিয়ে গেলো, তাহলে মুশকিল না? কি বলো? জি তোমাদের স্যার। তোষক ল্যাব বালিশ টালিশ কাপড় চোপড় খুলে টুলে সব নিয়ে গেলো, তাহলে মুশকিল না? সুতরাং এগুলো জানতে হবে, এলাকার লোকের সাথে যোগাযোগ করতে হবে, আমার থাকতে চাই কোথায় থাকতে চাই। এখন আর ওই দিনে, এখন তো গাড়িগুলো সব জায়গায় চলে, মার্কেট ফ্যাসিলিটি দেখতে হবে। এরপরে হলো differentiate number of landscape units based on aerial photo. আমাদের এরিয়াল ফটো, প্লেন থেকে ছবি তোলা হয়, স্যাটেলাইটে যে ছবি তোলে, এই ছবিগুলো দিয়ে এলাকার সাথে মোটামুটি একটা ধারণা নিতে হয়। কোন দিকে উঁচা মাটি, কোন দিকে নিচা মাটি, কোন দিকে বন জঙ্গল আছে, কোন দিকে রেল লাইন আছে, কোন দিকে সমতল ভূমি, এগুলো ওই আমাদের ওই এরিয়াল ফটো থেকে দিতে হয়। নেওয়ার পরে যে ফিল্ড ট্রাভার্স এর কথা বলা আছে না, ট্রাভার্স বলছে কাল্পনিক লাইন ধরে ধরে একদিকে যাওয়া। সুতরাং আমরা যখন ট্রাভার্স করবো, বন জঙ্গল যদি থাকে তাকে অ্যাভয়েড করবো, বুঝতে পারছো? তুমি গেলা বন জঙ্গলের মধ্যে যাওয়া, ওদিকে শিয়ালে তোমাকে কামড় দিয়ে, মুশকিল না? সুতরাং প্লেন ল্যান্ড দেখে দেখে আমাদের ট্রাভার্স গুলো কাল্পনিক ভাবে আমাদের ধরে নিতে, যেমন এই দিকে যাবো। ট্রাভার্স বুঝতে পারছো কথাটা? জি স্যার। বরাবর আমরা যাবো। এখন তো গেলাম সামনে জঙ্গল ফুল, একটা জঙ্গলের মধ্যে ঢুকবা, নো নো ওয়ে, সাপ কিছু কথা থাকতে পারে, তোমার হার্মফুল অ্যানিমাল থাকতে পারে। সুতরাং কাল্পনিক ভাবে দেখে একটা প্ল্যান করে নিতে হয়। ফরেস্ট এরিয়ার মধ্যে গেলে হলো সার্ভে হয় না? ফরেস্টের সার্ভেটা আলাদা জিনিস, সেটা অন্য সময় বলবো, ঠিক আছে? জি স্যার। এরিয়াল ফটোগ্রাফ, এক নাম এরিয়াল ফটোগ্রাফের কথা বলেছি না, যে দেখো এরিয়াল ফটোগ্রাফ আছে এখানে, স্যাটেলাইটের সাথে ছবি তোলা আছে, আর সাগর পাড়ের দৃশ্য নাকি, এই যে সবুজ গুলো, এই যে সবুজ যে এলাকা আছে সেগুলো আমাদের গাছপালা বেশি, বা খেলার মাঠ, রাস্তাঘাট, বাড়ি, ধানি জমি, হ্যাঁ, এটা নদীর পাড়ে বা সাগরের পাড়ে, এরকম এরিয়াল ফটোগ্রাফ যদি থাকে, তুমি হিসাব করতে পারো কোন দিকে তোমার যেতে হবে, কোন দিকে তোমার গেলে সুবিধা হবে, কোথায় কি আছে ইত্যাদি জানার জন্য। আর একটা এরিয়াল ফটোগ্রাফ এখানে আমরা ডান পাশে দেখাচ্ছি, সরি, দুইটা এরিয়াল ফটোগ্রাফ তুমি দেখো, আমার মাস্টার এদিকেও এটা দেখতে পাচ্ছ, যে এই দিকে যাতে গেলে এখানে তো নদী যাওয়া কেমনে, সুতরাং ইউ হ্যাভ টু সিলেক্ট অন দি বেসিস অফ দ্য এরিয়াল ফটোগ্রাফ। এটা হলো এরিয়াল মোজাইক। এরিয়াল মোজাইক হলো কি জিনিস, আমি শুধু রাস্তাঘাট আর বিল্ডিং দেখতেছি, আর কিছু দেখবো না, বুঝতে পারছো? এখানে যে সবুজ কিছু আছে এরিয়াল মোজাইকে? না স্যার। আমরা কম্পিউটার প্রোগ্রামিং বলে দিছি আমি বিল্ডিং আর রাস্তাঘাট দেখতেছি, আর কিছু দেখতে চাই না, সুতরাং সবুজ টুবি যেগুলো সেটা মাস্কিং করে দিছি। আর এটা ফটো ম্যাপ, ডান পাশে হলো কি ফটো ম্যাপ। ফটো ম্যাপ হলো কি, মানে টপোগ্রাফি এবং পানি দেখাবে। ওই যে নীলগুলো হলো পানি, আর উঁচা উঁচা টিলা যে আছে এগুলো পাহাড় টাহাড় বা টিলা টালি, এরকম এগুলো সাহায্য নিয়ে আমরা নির্দিষ্ট এলাকার আমরা কি করে থাকি, প্ল্যান করে থাকি, হাউ টু ডু দি সার্ভে, ট্রাভার্স কোন দিকে করবো, সার্ভে কিভাবে করবো, এগুলো দেখে তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়। বুঝতে পারছো জিনিসটা? এগুলো হলো তুমি কাজ শুরু করার আগে এগুলো দেখতে হবে, এলাকা প্রত্যেক এলাকার জন্যই আছে। আর একটি কথা মনে রাখো, আমাদের স্যাটেলাইটে জামানায় এখানে কিন্তু লুকানোর কিছু নাই। কে কোথায় হেঁটে যাচ্ছে, কে কার হাতে বসে বটে খেলা গাড়ি আলাপ করতেছে, সব কিছু কিন্তু এই স্যাটেলাইটে পিকচার আছে। আমি যে হেঁটে আসছি আজকে বাসার থেকে, আমি হেঁটে যাচ্ছি, এটাও কিন্তু স্যাটেলাইট ফাইন রেজলিউশন করলে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, কোন রাস্তা দিয়ে কোথায় দিয়ে ঢুকতেছি, এটা কিন্তু সুস্পষ্ট সারা দুনিয়া। ফটো ম্যাপস আরেকবার একটু স্যার। হ্যাঁ, ফটো ম্যাপস আরেকবার একটু বললে ভালো হবে। ফটো ম্যাপ হলো ওই যে ছবিগুলো পাওয়া যায়, এটাকে যখন আমরা কম্পিউটার প্রোগ্রামিং এ রান করব, সব বলে দিবে উঁচা আর নিচা, পানি কোথায় আছে, এগুলোকে রাখা বাকি সবগুলো এসে ডিলিট করে দিবে। ফটো ম্যাপ দিয়ে টপোগ্রাফি, এলিভেশন, কোথায় উঁচা, কোথায় নিচা, কোথায় পানি, কোথায় গর্ত, এগুলো দেখানো হয়। এরিয়াল ফটোগ্রাফ থেকে সবগুলোই করা যায়। কম্পিউটার বেস প্রোগ্রাম করে এরিয়াল ফটোগ্রাফ থেকে না সবগুলোই করা যায়। স্যার এরিয়াল মোজাইকটা কি স্যার? হ্যাঁ, এরিয়াল মোজাইকটা বলেন একটু স্যার। এরিয়াল মোজাইকে এখানে বলে দিছি, আমরা শুধু রাস্তাঘাট আর বিল্ডিং দেখতে চাই, আর অন্য কিছু দেখতে চাইনি। দেখো শহরের দুই একটা গাছ তো থাকে, কোনো গাছ, সবুজ গাছ আছে?
আর যদি বলে দেই প্রোগ্রামিং বলে দেই আমরা শুধু ভেজিটেশন দেখবো, রাস্তাঘাট বিল্ডিং দেখবো না, ভেজিটেশন দেখো না। মানে স্যার ফটো ম্যাপটা আরো দূর থেকে আর এর মধ্যে একটু কাছ থেকে নাকি? এটা এরিয়াল ফটোগ্রাফ তোলা হয় পেজের সাহায্যে। প্রতিদিন আমাদের দেশে ছবি তুলতেছে স্যাটেলাইটের মাধ্যমে, লক্ষ লক্ষ ছবি প্রতিদিন উঠতেছে, সারাদিনে হাজার হাজার স্যাটেলাইট অসংখ্য ছবি তুলতেছে। কে কোথায় বসে আছে, যদি কেউ চায় যে কোথায় বসে আছে, কে কোথায় নামলো গেল, সবকিছু মনিটর করা সম্ভব, এভরিথিং। এর সাহায্যে আমরা সার্ভে শুরু করি। এরপরে স্টেজ হলো আমরা যখন ফিল্ডে যাব, এর জন্য সয়েল স্যাম্পল কালেকশন করতে হলে কোদাল লাগবে, অগার লাগবে, পিএসকে, ফিল্ড নাইফ, ফিল্ড শিট, কাগজপত্র, এতে অনেক কিছু লাগবে। এগুলো লিস্ট করে আছে, তুমি লিস্ট দেখে দেখে নিয়ে নিবা। ঠিক আছে? কাজ করতে গেলে কাগজপত্র লাগবে না, জিনিসপত্র লাগবে না, মাটি গর্ত করলে জিনিস লাগবে না, যা যা লাগে সব দেখবে। এর সাথে শুধু তাই না, এমন যদি অঞ্চল হয় ড্যাগ ডিস্ক লাগবে, খড়ি তো আর ইউজ করা না, তারপরে ওই গ্যাসের চুলা লাগবে, তারপর হাড়ি বাতি লাগবে, তারপর দাগ খুঁটা কোরাল লাগবে, রশি লাগবে, সবকিছু সার্ভে করা সব লিস্ট আছে, এগুলো তোমার পড়তে হবে, লিস্ট আছে দেখে দেখে শুধু নিবা। ট্রাভার্সেস আর মেইনলি এক্সামিন অন ফুট। ট্রাভার্স যেটা, সেটা প্রধানত পায়ে হেঁটে দেখা হয়। সয়েলস আর এক্সামিন অ্যালং দি ট্রাভার্সেস। যে লাইনে হেঁটে যাবে, এখানে কোনো সয়েলের, এখানে যদি একরকম সয়েল থাকে ওখানে একটা স্যাম্পল না হয়, আর রকম সয়েল হলে ওখানে আর একটা স্যাম্পল না হয়। আর যদি এরকম না হয় তাহলে মোটর সাইকেলে যাওয়া, আস্তে আস্তে যাবার, সয়েল দেখতে দেখতে যাওয়া, সয়েল কালেকশন করবা, দেখবা। এরপরে স্যাম্পলিং ইন্টেন্সিটি ভেরি অ্যাকর্ডিং টু দি কমপ্লেক্সিটি অফ দি সয়েল। সয়েলের মধ্যে একরকম সয়েল হয়, কম স্যাম্পল নিতে হবে। সয়েল যদি কমপ্লেক্স হয়, অনেকগুলো সয়েল যদি পাশাপাশি থাকে, তাহলে ইন্টেন্সিটি বেশি দিতে হবে, বেশি পরিমাণ স্যাম্পল নিতে হবে। হোমোজিনিয়াস হলে কম, হেটারোজিনিয়াস হলে বেশি দিতে হবে। এরপরে যেখান থেকে সয়েল নিবা, সেখানে গর্ত করে আমাদের সয়েল ইউনিটকে চিনতে হবে এবং তার একটা নাম সয়েল সিরিজ দিতে হবে। বুঝতে পারছো? তাহলে কি করতে হবে, ক্যাম্প যে করে তুমি থাকবে, যা কিছু দরকার সবকিছু তুমি কালেকশন করে 4 নাম্বার বলা আছে। 5 নাম্বার ট্রাভার্স, যেটা কাল্পনিক লাইন, হাইটে যাওয়া, হাইটে গেলে সয়েলগুলো দেখা সহজ হবে। আর যদি মোটরসাইকেলে যেতে হয় তার আস্তে আস্তে যায় দেখতে হবে সয়েল এক সয়েল কত দূরে কি রকম যেত। আর স্যাম্পলিং হবে, একই রকম সয়েল হলে স্যাম্পলিং কম হবে, কমপ্লেক্স সয়েল যদি হয় তাহলে স্যাম্পলিং বেশি হবে। যেখানে মনে হয় সয়েলটা আলাদা, সেখানে একটা আলাদা সয়েল স্যাম্পল কালেকশন করতে হবে। আলাদা সয়েল যখনই হবে, ওখানে একটা ছোট একটা গর্ত করে আমাদের প্রোফাইল স্টাডি করে তার একটা সয়েল সিরিজের নাম দিতে হবে। কিসের নাম দিতে হবে? সয়েল সিরিজ। সয়েল সিরিজ হলো ক্লাসিফিকেশন এন্ড নিচের ধাপ। এটা কি জিনিস পরে আমরা পড়বো। তাহলে সয়েল সার্ভে স্টেপ কতগুলো? 1 2 3 4 5 6 7 সিরিয়ালি মনে রাখা সম্ভব। একটা পরে আমরা একটা কি করব, কালেকশন করব, ক্যাম্পের ম্যাপিং কালেকশন করব, ট্রাভার্সে যাব, একই রকম সয়েল হলে কত স্যাম্পল নিব, বেশি না হেটারোজিনিয়াস হলে বেশি সয়েল স্যাম্পল নিব। নেওয়ার সময় ঠিক করে আমরা সয়েল সিরিজকে আইডেন্টিফাই করব। 8 নাম্বার, সয়েল সিরিজ আইডেন্টিফাই করলাম, সয়েলকে চিনলাম, কিন্তু এরপরে আশেপাশের তথ্যাদি যেগুলো আছে সেগুলো কালেকশন করতে হবে। সয়েল সিরিজ, টাইপ, ফেজ, কবে তুমি কাজ করলা, কোন এরিয়াতে, লোকেশনটা কি, প্যারেন্ট ম্যাটেরিয়ালটা কি। প্যারেন্ট ম্যাটেরিয়াল হলো কোন ধরনের মাটি সেডিমেন্ট থেকে সয়েল ডেভেলপ করছে। ডিউস সয়েলে প্যারেন্ট ম্যাটেরিয়াল নাম বলতে পারবা? ওল্ড ব্রহ্মপুত্র এলোভিয়াম। ক্লাইমেট কি, ফিজিওগ্রাফি কি, রিলিফ মানে উঁচা নিচা কেমন, স্লোপ কেমন, ইরেশন হয় কিনা, ফ্লাডিং হয় কিনা, পানি কেমন, পারমিবিলিটি, পানি মাটির ভিতরে পানি কেমন তাড়াতাড়ি যায় কি যায় না, গ্রাউন্ড ওয়াটার কেমন আছে, মাটির ভিতরে কাঁকর আছে কিনা, কম্পিটিশন আছে কিনা, কি কি গাছপালা হয়, আর এখানে ফসল করতে গেলে কি কি সীমাবদ্ধতা আছে, এগুলো সব লিখতে হয়। এটা তোমার লেখা মানে কি, প্রিন্টেড ফর্ম আছে, সবগুলো আছে, শুধু তুমি পাশে ফিল আপ করবা। জানার জন্য তোমাকে এগুলো শিখতে হবে নাকি। সয়েল সিরিজ, টাইপ, ফেজ, ডেট, এরিয়া, লোকেশন, প্যারামিটার, ক্লাইমেট, ফিজিওগ্রাফি, কমন সেন্স থেকে লেখা যায় এগুলো। আর 9 নাম্বার হলো, এটা হলো সারাউন্ডিং এরিয়ার তথ্য দিয়ে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের তথ্য দিয়ে। 9 নাম্বার হলো
সয়েল এবং ল্যান্ডের ক্যারেক্টারিস্টিক্স। রংটা দেখতে কেমন, টেক্সচার কোন হাত দিয়ে ফিঙ্গারপ্রিন্ট মেথডে করা হয়, কনসিস্টেন্সি মাটি আঠালো নাকি আঠালো না, মাটি গর্ত খুঁজে ভিতরে রুট পাওয়া যায় কিনা, পিএইচ কেমন, টপ সয়েল আর নিচের সয়েলের পার্থক্য কিরকম, সাব সয়েল দেখতে কেমন, প্রোফাইলের সাথে মিলে দেখে শেষে সয়েল সিরিজ আইডেন্টিফাই করা হয়। এই জিনিসগুলো দেখে দেখে আমাদের সয়েল সিরিজ আইডেন্টিফাই করা হয়। তাহলে 8 নম্বর হলো পারিপার্শ্বিক অবস্থা, 2 নম্বর হলো সয়েল এবং ল্যান্ডের বৈশিষ্ট্য সমূহ। এগুলো সব প্রিন্টেড ফর্মেই থাকে, ফিল আপ করা। তোমার মনে রাখতে হবে, কিছু কিছু জিনিস মনে রাখতে হবে, বুঝতে পারছো না? মনে রাখতে হবে। 10 নম্বর হলো এই যে তথ্যাদি পাইলা, এই যে এরিয়াল ফটোগ্রাফ আছে, ওর উপর বসে তুমি দাগ দিয়ে দিলা কোথায় মাটি কোন রকম। এর আগে আমরা দাগ দেওয়া একটা কি দেখাইছিলাম, দেখাইছিলাম না এরকম একটা, এরকম কোন এলাকার মাটি কি রকম, এরকম প্রিলিমিনারি একটা দাগ দিয়ে দিলাম। আর মডার্ন সিস্টেমে করে কি জিপিএস আছে, কি আছে? জিপিএস GPS. জিপিএস। এর সাহায্যে ওই অক্ষাংশ দ্রাঘিমাংশ ওখানে রেকর্ড করা হয়, রেকর্ড করে ডিজিটাল ম্যাপ করা হয়। এরপরে আমাদের যে তথ্যাদি পাবো, এর উপরে এই এলাকায় কোন মাটি কোন ফসল হবে, ল্যান্ড ক্যাপাবিলিটি ম্যাপ কি হবে, এটা নিরূপণ করা হয়। স্ট্যান্ডার্ড সেট আছে, ওই সেটে ফেলে এরপরে আমরা যখন এরকম একটা ম্যাপ তৈরি করলাম, এটা ফাইনাল চেকের জন্য আবার আরেকজনকে পাঠানো হয় যে ফাইনাল চেক করে আসে। তুমি করে আসলা, তোমার আর এক কলিগ বা বস যাবে এই ম্যাপ নিয়ে মাঠে, এটা ঠিক আছে কিনা। এরপরে আমাদের ফাইনাল ম্যাপ যেটা, সেটা হবে, আগে ট্রেস পেপারে করতো, এখন আর ট্রেস পেপারে করা নাই, এখন সব ডিজিটালাইজড হয়ে গেছে। ওই জিপিএস ভ্যালু দিয়ে ক্যারেক্টারিস্টিক্স ডান পাশে ঢুকানো দেওয়া হয়, ম্যাপ যখন করা হয় অটোমেটিক এসে যাবে। সয়েল ম্যাপ বলো, ল্যান্ড ক্যাপাবিলিটি ম্যাপ বলো, ল্যান্ড বলো, ক্রপ সিকিউরিটি ম্যাপ তুমি পেয়ে যাওয়া। এইভাবে আমরা নির্দিষ্ট এলাকার আমরা ইন ব্রিফ কিভাবে সার্ভে করে ম্যাপ করে এরকম হয়। আর এখানে দেখো যে ওই সমস্ত তথ্যাদি থেকে এরকম ম্যাপ করা হয়েছে, বুঝতে পারছো? জিপিএস ভ্যালুর পাশে সব ভ্যালু গুলো বসায় দেবে, কি সব ভ্যালু গুলো বসায় দিয়ে রান করবা, অটোমেটিক্যালি বাংলাদেশের ম্যাপ এইভাবে হয়ে আসবে। এখন বুঝতে পারছো জিনিসটা? মেথডস অফ সয়েল সার্ভে মানে স্টেপ গুলো মনে রাখতে হবে। 9টা স্টেপ রাখার পরে 13টা স্টেপ মনে রাখবা, রাখার পরে এগুলোকে ইউজ করে তুমি একটা ম্যাপ পেতে পারো। এই যে ম্যাপ বাংলাদেশে, এই তথ্য দিয়ে দিয়ে, এর হাতে করার না, এটা তথ্য দিবা কম্পিউটারে, তারা প্রোগ্রামে রান করে তোমাকে ম্যাপ দিয়ে দিবে। আগে হাতে করতে হতো, আগে কার্টোগ্রাফ দিয়ে হাতে করা হতো ম্যাপ, বুঝতে পারছো? এখন আর হাতে করা হয় না, এখন ডিজিটালাইজড ম্যাপ হয়। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটালাইজড ম্যাপ এভরিথিং। এর ভিত্তি হলো সয়েল সার্ভে। ঠিক আছে কিনা? যেটুকু বললাম এটা তোমাদের বুঝতে পারছো কিনা আগে বলো। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আমাদের এটা দেখা তোমার দেখাতে পারছি কিনা, বিউ ফার্মের সয়েল সার্ভে রিপোর্ট, বুঝতে পারছো? এই সয়েল সার্ভে রিপোর্টের মধ্যে আমাদের এতটুকু তোমাদের দৃষ্টিগোচর হবে কিনা বলা মুশকিল। কিছু দেখা যায়, কিছু নাকি আল্লাহ জানে। জি স্যার, কিছু দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হলো আমাদের ম্যাপ, বুঝতে পারছো? সয়েল ফার্মের সয়েল সার্ভে ম্যাপ। আর এটা হলো রিপোর্ট, এটা হলো কি রিপোর্টটা। সুতরাং আমরা বলেছি সার্ভের ভিতরে কি লাগবে, ম্যাপ লাগবে, আর কি লাগবে, রিপোর্ট লাগবে। রিপোর্ট লাগবে। এই দুইটা ছাড়া কিন্তু হবে না, রিপোর্ট দিয়েও হবে না, ম্যাপ দিয়েও হবে না। A complete soil survey includes a soil map and a report. বুঝতে পারছো? The report interprets the results of agricultural research in terms of kinds of soil. এই দুটো লাগবে।
এখন আমাদের ইউজ যেটা সেটা বলা আছে, এরপর হলো পারপাস অফ দ্য রিপোর্ট। পারপাস to make all specific information about each kind of soil that is significant to its use and behavior available to those who must decide how to manage it. একটা নির্দিষ্ট এলাকার যত সয়েল আছে এদের ব্যবহার সম্বন্ধে আমরা যেখানে জানতে পারি, এবং এখানে আমাদের যে সয়েল যেগুলো ডিফারেন্ট সয়েল যেগুলো আছে এই রিপোর্ট থেকে আমরা বলে দিতে পারি কোথায় কি করা দরকার বা কোনটা ভালো হবে না হবে। এটা হলো রিপোর্টের উদ্দেশ্য। রিপোর্টের মধ্যে যেগুলো থাকে একটা সার্ভে রিপোর্টে an explanation how to use the soils, the map and the report, a table of contents, a general description of the area, description of the individual soil mapping units shown on the map, prediction of the yield of the common crops of the area, explanations of the management problems of each soil. প্রথমে কিভাবে ম্যাপ এবং রিপোর্টটা ব্যবহার করতে হয় সেটা থাকে, একটা সচরাচর একটা কন্টেন্ট থাকে, এরিয়াটা বর্ণনা থাকে, তারপরে সয়েল ম্যাপ গুলো তৈরি করা হয় তার বর্ণনা থাকে, এবং এই অঞ্চলে ফসল করতে গেলে তার উৎপাদনশীলতা কিরকম হতে পারে সেটি দেওয়া থাকে, এবং এরপরে বলা থাকে যে ক্রপ প্রোডাকশন করতে গেলে বা সয়েলটাকে ব্যবহার করতে গেলে কি কি সমস্যা হতে পারে, এই সমস্যার সমাধান এখানে আছে। বাংলাদেশে সয়েল সার্ভে আগে যেটা ছিল এখন হলো সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, SRDI। কি SRD এর নাম শুনছো? জি স্যার। জি স্যার। SRDI জাস্ট এক মিনিট দেখে দিচ্ছি। SRDI সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। এটা কোথায় জানো? কোথায় এটা আছে? ঢাকায় কোথায় আছে? ফার্ম গেটের বিআরসির পশ্চিম পাশে এটা আছে। এখানে এটা কিন্তু বিসিএস ক্যাডারে দিয়ে বিসিএস ক্যাডারে চাকরিতে, বুঝতে পারছো? SRDI সয়েল রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। বাংলাদেশে সয়েলের যে ন্যাশনাল ইনস্টিটিউট সেটা হলো গভর্নমেন্ট বিসিএস ক্যাডার দিয়ে যায় ঢুকতে হয়। আগে ঢাকা ইউনিভার্সিটির সব ছাত্ররাই এখানে চাকরি করতো। এরপরে আল্লাহ শুকরিয়া আমাদের সয়েল SRD আমাদের প্রচুর গ্রাজুয়েট এখন আছে, অধিকাংশ গ্রাজুয়েটই আমাদের, কারণ আমাদের সয়েল সার্ভে ক্লাসিফিকেশন সয়েলের ব্যাকগ্রাউন্ড ভালো থাকার কারণে যারা বিসিএস এ যায় ভাই বোর্ডে থাকে, আমাদের অনেক টিচাররাও থাকেন, আমাদের সিনিয়র যারা রিটায়ার্ড পারসন তারাও থাকেন, আমাদের ছাত্র ভালো করে, এবং প্রতি জেলাতে কিন্তু এদের অফিস আছে এখন, আগে কিন্তু এত অফিস ছিল না। সুতরাং তোমরা সয়েল সার্ভে ক্লাসিফিকেশন যেটুকু আছে একটু ভালো করে পড়ে নিও। আর হলো ওই বিসিএস এ যায় দেখো যে কোন কোন সাবজেক্ট তোমরা নিতে কম্পালসারি আর কোনটা ইলেক্টিভ নিতে হয়। ওখানে সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্টের দুইটা কোর্স আছে, দুইটা কোর্সের সিলেবাস যদি তোমরা দেখো আমরা যা পড়ে আন্ডার গ্রাজুয়েটে একেবারে 100% তার সাথে কভার আপ করা থাকে। আমাদের টিচাররা বা এগ্রিকালচার ইউনিভার্সিটি টিচারে প্রশ্নপত্র করে থাকেন, ইট ইজ ইজি টু গেট ভেরি গুড মার্কস ওভার দেয়ার। তো এখন যে জিনিসটি এই পর্যন্ত আমি বলতেছি SRDI তারা সয়েল সার্ভে দেশে, এবং যার ফলশ্রুতিতে বেটার কন্ডিশন। এই পর্যন্ত হলো সয়েল সার্ভে শেষ। এখন তোমরা বলো যে প্রবলেমটা তোমাদের শুনতে পাচ্ছ? জি স্যার। সুতরাং সার্ভে এই পর্যন্ত যা পড়াইলাম তার মধ্যে কোন জিনিসটা তোমরা বুঝো না সেটা বলো। স্যার লাস্ট সার্ভেটা একটু বুঝতে পারি না স্যার, যদি স্যার একটু বলতেন স্যার কাইন্ডলি স্যার, যে কোনটা? ডিটেইল, যে ডিটেইল রিকগনিশন।
আর রিয়েল সাথে সোজা জিনিস যেটা, this is not really a separate kind, এটা কোনো separate kind of survey নয়, but is a map having parts from both detail and reconnaissance map. That is, some portion satisfy the specification for detailed soil maps, whereas other portion are reconnaissance map. এখানে হলো আমি বললাম একটা এলাকাকে নদীর চর সার্ভে করতেছে, বালি মনে একটা আধা মাইল বা 1 মাইল বালি সার্ভে করবো, এখানে কোনো 1 নম্বরই কথা হলো ভালো ফসল হবে না, কিছু বাদাম টাদাম হইতে পারে, বালির নিচে মাটি থাকে, সুতরাং এখানে আমাদের 1 মাইল হলেও এখানে শুধু ওই 1 মাইল এর মধ্যে দাগ দিয়ে বলে দিও বালির চর, ঠিক আছে নাকি? Yes, sir. বালির চর এক কথাই শেষ, এখানে মাটি খুঁড়ে খেরে লাভ নাই। এরপরে মনে কর ভালো জমি আছে, আখের জমি যেটা হয় হাইল্যান্ড, ওখানে বলবো আখের জমি, যেখানে নিচু জমি এখানে বড় ধান হয়, আর যেখানে আলু টাল হয় সেখানে আলুর কথা উদাহরণস্বরূপ বলতেছি এগ্রিকালচার গ্রাজুয়েট হিসেবে, ওগুলা ডিটেইল করতে হবে, কারণ ওখানে ইউজ বেশি হয়। এখন ওই সয়েলটা বিভিন্ন কাজে বিভিন্ন ক্রপের জন্য ইউজ হয়, এই জন্য ওখানে ডিটেইল করতে হবে। আর বালুর সয়েল 1 মাইল বা 5 মাইল হোক, বালুর সয়েল মাইটার লাভ কি হয়, এখানে বাদাম হবে না হয় হবে না, এই যে এক কথাই শেষ। যেখানে ডিটেইল করা দরকার গুরুত্বপূর্ণ এখানে আমরা ডিটেইল করব, আর যেখানে একই ম্যাপ তো একই ম্যাপের ভিতরে অর্ধেক দেখা যাবে রেকগনাইজেশন সয়েল সার্ভে মানে বালুর চর, আর বাকি অর্ধেক ডিটেইল করছি, এখানে কোন কোন ফসল হবে বা না হবে সেটা বুঝতে পারছেন নিশ্চয়? Yes, sir. যেটা সুইটেবল সেখানে ডিটেইল করবো, যেটা নট সুইটেবল না সেখানে করবো রেকগনাইজেশন সয়েল, সবটুকু মিলে বালির চর, এক কথাই শেষ। আর কোনটা বুঝুনি বলো? স্যার জি যদি হায়ার রিলিফ হয় স্যার, এই হায়ার রিলিফ জনিত কারণে, হ্যালো স্যার জি। শোনা যাচ্ছে? বলো স্যার নদীর পাশে যদি হায়ার রিলিফ হয় তাহলে স্যার এই হায়ার রিলিফ জনিত কারণে কি সেডিমেন্টেশনটা বেশি হয়? মানে আর কি রিলিফ যদি কম হয় তাহলে সেডিমেন্টেশনটা কম, আর রিলিফ যদি বেশি হয় তাহলে সেডিমেন্টেশনটা বেশি, এটা কি ঠিক স্যার? না, তাহলে আমি বলি তোমার ঠিক পারে বলতেছে, আমি কথার উত্তর দেই। আমাদের বাংলাদেশ আজ থেকে 20 বছর আগে বাংলাদেশ বলতে কোনো জিনিস ছিল না, এই এলাকায় ছিল না, বুঝতে পারছেন? সাগর ছিল, যাকে বলা হলো তিতাস সাগর। কি সাগর? এই সাগরের নাম কি ছিল? স্যার আরেকবার যদি রিপিট করতেন, হাঁস না কি? হ্যাঁ, আমি দেখার চেষ্টা করতেছি। আচ্ছা, তিতাস সাগরের অংশ ছিল, বুঝতে পারছো? জি স্যার। আর এই সাগরের উত্তর দিকে ছিল, পূর্ব দিকে ছিল চিটাগাং হিলস একটা পাহাড়, তারপরে ওই সিলেটের পাহাড়, গারো পাহাড়, এই যে পাহাড় গুলো দেখে এটা ছিল ওই ওর বাউন্ডারি, বুঝতে পারছো? এরপর ওদিকে হিমালয় পাহাড় পর্বত। হাজার হাজার বছর পরে এই এলাকার মাটিগুলো মানে রকগুলো ক্ষয় হয়ে বালি পলি কাদা হিসেবে সাগর নদী এদেরকে নিয়ে আসে। নিয়ে আসার পরে যে সাগরের যখন বৈশিষ্ট্য হলো, বড় পার্টিকেল গুলো আগে পরে, স্যান্ড গুলো আগে পরে, বড় বলে সিট গুলো পরে পরে, সবার শেষে ক্লে পরে। এই জন্য রংপুর দিনাজপুর এলাকা দেখবা বালি প্রধানত, বালি এবং পলি, কাদা পরিমাণ কম। আর তুমি বরিশালে যাবা বালি খুঁজেই পাবা না, ফাইন সিট এবং ক্লে। উদাহরণভাবে নদীর আশেপাশে প্রথমে পড়বে বালি, আরো দূরে পড়বে পলি, সবার শেষে পড়বে কাদা। বুঝতে পারছো জিনিসটা? এইভাবে হাজার হাজার বছরের নদীর সেডিমেন্ট নিয়ে এসে আমাদের বাংলাদেশ গড়ছে। যে সাগরটা ছিল, সাগরটার নাম কি ছিল? তিতাস সাগর। আর আমাদের লাল মাটি এলাকা আছে না, এটা নদী বাহিত না, এটা হলো ভূমিকম্পের ফলে সাগরের বক্ষ থেকে, সাগরের তলদেশ থেকে এগুলা উঁচা হয়ে উপরে উঠে আসছে। এগুলা অন্য জিনিস, আমাদের অল্প সময় পড়ানো সম্ভব না। যাই হোক, আল্লাহ শুকরিয়া, আই হ্যাভ গট a lot of knowledge on it। এই লাল মাটি গুলো
সমুদ্র তলদেশ থেকে ভূমিকম্প ফলে উপরে উঠে আসছে, এগুলো হলো লাল মাটি। আর আশেপাশে যা আছে এগুলো হলো পলি মাটি। সুতরাং নদী প্রথমে ফেলছে স্যান্ড, পরে ফেলছে সিল্ট, পরে ফেলছে ক্লে। আর একটা নদীর আশেপাশে ডানে এবং বামে প্রথমে পরে স্যান্ড পরে, তারপরে সিল্ট পরে, সবার শেষে ক্লে পরে। এই জন্য নদী পারে স্যান্ডের পরিমাণ বেশি। ঠিক আছে? আচ্ছা, এই সয়েল সার্ভে এই পর্যন্ত। আর যদি কোনো কথা জিজ্ঞাসা থাকে বলে নাও। খুব কঠিন বলে ছাত্র মনে করে, আমি তো বুঝি না কঠিন কোন জিনিসটা। বলো, আজকে আমাদের শেষ হবে, এটা বলো। তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ বলো, অসুবিধাটা কোথায়? তোমাদের অসুবিধাটা কোথায়? কোথায় বুঝতে পারো না? এই জিনিসটি জানতে পারলে সুবিধা হয়। স্যার রেকনেন্স এন্ড সেমি ডিটেইল সার্ভের মধ্যে আপনি ট্রাভার্সের কথাগুলো বলছিলেন, ওই ব্যাপারে অবশ্যই কথা বলবো, অবশ্যই কথা বলবো। রেকনেসেন্স এন্ড সেমি ডিটেইল সার্ভের মধ্যে ট্রাভার্সের কথা বলছি। আচ্ছা ঠিক আছে। রেকনেসেন্স এন্ড সে প্রথমটা, দ্বিতীয়টা, তাই না? দ্বিতীয়টা এখানে হলো আমরা 1 নম্বরে যেটা বলেছি সারা দেশ, বুঝতে পারছো? এক্সপ্লোরেটরি সার্ভে। রেকনেসেন্স এন্ড সেমি ডিটেইল হলো জায়গাটা সারা দেশের চেয়ে ছোট হয়ে আসছে এবং এখানে কিছু ইনভেন্টরি জানা দরকার, কি কি সয়েল রিসোর্স আছে এটি জানা দরকার। এটা হতে পারে একটা ডিস্ট্রিক্ট, হতে পারে একটা ডিভিশন। বড় এলাকা থেকে আমরা ছোট এলাকায় কিন্তু আসছি, বুঝতে পারছো? আর এক্সপ্লোরেটরিতে কিন্তু মাটিতে নাই, কেউ কোনো ম্যাপ করে না, ওটা হলো সমস্ত এরিয়াল ফটোগ্রাফি। এক্সপ্লোরেটরি কি দিয়ে করে? এরিয়াল ফটোগ্রাফ, স্পার্সরি ফটোগ্রাফ যেগুলো আছে এরিয়াল ম্যাপ দিয়ে করে, বুঝতে পারছো? জমিতে নাই কেউ করে না। বন্যার আগের ছবি, বন্যার পরের ছবি, এই দুইটা ডিফারেন্স বাইর করে আমরা বলি বন্যা ক্ষতি কতটুকু, বুঝতে পারছো? মাটিতে নাই কিন্তু এই কাজটি করে না। এটা হলো ফটোর সাহায্যে, ইমেজের সাহায্যে, এরিয়াল ছবির মাধ্যমে সার্ভে করে। আমরা মাঠে যখন নামবো, মাঠে নামলে প্রথম যে সার্ভেটা করা হয় রেকনেসেন্স। রেকনেসেন্স আগে বলি। রেকনেসেন্স হলো একটা নির্দিষ্ট একটা মোটামুটি বড় এলাকা, এখানে কোথায় হাওর আছে, বিল আছে, খাল আছে, বন আছে, জঙ্গল আছে, কৃষি জমি আছে, এইগুলা মোটামুটি ধারণা করার জন্য যে সার্ভেটা করা হয় সেটা রেকনেসেন্স সার্ভে। ময়মনসিংহে যে মনে করো বিভাগে সার্ভে করুন, মধ্যপুরে জঙ্গল আছে, মিঠামইন ইটনা ওদিকে হাওর আছে, মাঝখানে নদী আছে, আবার ফ্ল্যাটল্যান্ড আছে, আবার উত্তর দিকে গারো পাহাড় আছে। এইরকম মোটামুটি ভাবে ব্রড ধারণা নিয়ে এর জমিগুলো কি কি প্রধান প্রধান অংশ আছে, কোথায় আছে হাওর, খাওর, বিল, নদী, নালা, জঙ্গল, পাহাড়, পর্বত, এগুলো করার জন্য যে সার্ভেটা মাটিতে নেমে কমপক্ষে গাড়ি দিয়ে যাইতে হয়। হাইটা এখানে করা হয় না, গাড়ি দিয়ে, মোটরসাইকেল দিয়ে বা গাড়ি দিয়ে মোটামুটি এলাকা, এই এলাকা ম্যাপ থাকে, এই এলাকা আছে, জঙ্গল এখানে আছে, জঙ্গল, নদী বিরাট, মহানদী থেকে সবটুকু খাওয়ার, এইরকম যে মোটামুটি এটা সার্ভে করা হয় যে কি কি টাইপের সয়েল আছে, হাওর, বাউর, খাল, বিল, নদী, নালা, গারো পাহাড় ইত্যাদি। এরা মোটামুটি যে একটা সার্ভে করা হয় এটাকে বলে রেকনেসেন্স সার্ভে, বুঝতে পারছো? আর এটা গাড়ি দিয়ে করা হয়, হাইটা পারা যায় না, মোটরসাইকেলে পারা যাবে না, ঠিক আছে? এরপর সেমি ডিটেইল। যখন তুমি একটা এরিয়া তুমি বের করলা যে এটা এগ্রিকালচারাল ল্যান্ড, ভালো ল্যান্ড আছে, এখন এই ভালো ল্যান্ডটা কোন কাজে ব্যবহার করা যেতে পারে, সুতরাং এই ল্যান্ডটাকে আমরা সেমি ডিটেইলড সার্ভে করি। ল্যান্ডটাকে এগ্রিকালচারাল ইম্পর্টেন্ট যে ল্যান্ড গুলো আছে, বিভিন্ন রকম মাটি আছে। যখন তুমি ময়মনসিংহের ভালুকার দিকে যাবা, গ্রে সয়েল, ডার্ক গ্রে সয়েল, তারপরে লাল মাটি, আবার টেরাস আছে, সবই কৃষি জমি। সুতরাং এইখানে কৃষি জমির মধ্যে যে বিভিন্ন সয়েল গুলো আছে, এর বৈচিত্র্যময় সয়েল আছে, এগুলোকে আইডেন্টিফাই করার জন্য মোটরসাইকেল লাগে। মোটরসাইকেল হবে এই 3 থেকে 8 কিলোমিটার দূরে লাইন করে করে মাটি দেখে দেখে যে প্রোফাইল কেটে কেটে যে সয়েল সিরিজ বের করা হয়, এটা হলো সেমি ডিটেইলড সার্ভে।
রেকগনাইজেশন সার্ভে সারা বিভাগে দেখে আছে। আর বিভাগের পরে কৃষি জমির কথা যদি চিন্তা ভাবনা করো, কৃষি জমির ভিতরে কি কি টাইপ সয়েল আছে, এই সার্ভেটা যখন করি তখন তাকে বলা হয় সেমি ডিটেইল সার্ভে। স্কেলও অনেক ছোট। তারপর আর কিছু বলবা? স্যার বলো। স্যার আমরা সেমি ডিটেইলস এর ক্ষেত্রে যখন বলতেছেন ট্রাভার্স আমরা যখন কনসিডার করতেছি, তো স্যার আমি একটা সয়েলের তখন তো আমরা ওইখানে প্রোফাইল চেক করি। তাহলে স্যার সয়েল প্রোফাইলের একটা সয়েল প্রোফাইল চেক করলাম যেটা পিট সয়েল পাইলাম আমরা। তো এরপরে কিছু দূর যাওয়ার পরে দেখলাম যে ওই মাটিটা মানে ওই পুরো প্রোফাইলটাই চেঞ্জ হয়ে গেছে, রেডিশ হয়ে গেছে। স্যার তখন আমি কিভাবে বুঝবো যে আমি তো 7 কিলোমিটার পাস থ্রু হয়ে গেছি? না, শোনো, আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের ট্রাভার্স গুলো 3 থেকে 8 কিলোমিটার দূরে, এটা কিন্তু সেমি ডিটেইল, এটা ডিটেইল না, এটা ইন্টেনসিভ না। সেমি ডিটেইল বলতে বোঝাচ্ছে মাটির রং বদলানোর সাথে সাথে, মাটির রং টেক্সচার বদলানোর সাথে সাথে সয়েলটা কিরকম ভাবে ডিফারেন্স হয় সেটা বের করা। আমাদের বিউ ফার্মের 9টা সয়েল সিরিজ আছে। কয়টা সয়েল সিরিজ আছে? 9টা। এখন তুমি যদি হাঁটতে যাও কয় রকম মাটি 9 রকম মাটি বাইর করতে পারবা না। তো দরকারও নেই, তোমার বের করার দরকারও নেই, কারণ এটা ঠিক আছে, সয়েল গুলো একই রকম। আমরা যখন সেমি ডিটেইলে যাবো, বিউ ফার্মে একটা পিট খুলে দেখবো এটা মাটি কেমন, কাছাকাছি একই রকম মনে হয়, সুতরাং ধরে নেবো এটা গুড এগ্রিকালচারাল ল্যান্ড। এরপরে যখন ভালুকায় যাব, মনে করো এর মধ্যে আর কয়েকটা যাওয়ার পর ভালুকায় গেলাম, মাটিটা লাল হয়ে গেল, ফসল তো 3 ফসল হয় না, সুতরাং এটা আলাদা সয়েল। এইরকম ভাবে তোমাকে জিনিসটা ভাবতে হবে যে সেমি ডিটেইল হলো মোটামুটি একটা সয়েল থেকে আরেকটা সয়েলের ভেরিয়েশন কি রকম এটা দেখার জন্য, ইন ডিটেইল নয়। আর সেমি ডিটেইলের পর যখন ডিটেইল যাবা তখন আরো বেশি দেখবা, আর যখন ইন্টেনসিভ হবে একেবারে বিউ ফার্ম 9টা সয়েল সিরিজ আছে, এটা তুমি দেখবা। বুঝতে হবে যে আমাদের উদ্দেশ্যটা কি। সারা দেশ সাথে 15 দিন সপ্তাহ ধরে রিপোর্ট দিয়ে দিয়ে মাঠে নামতে হবে না, আমাদের ওই এরিয়াল ফটোগ্রাফি কাজ চলবে। রেকগনাইজেশন বলো যে ময়মনসিংহ জেলার কি কি আপনার হাওর বাউর জয় জঙ্গল এর কথা বলে কোথায় কি রকম আছে দেখান তো, গাড়ি নিয়ে ঘুরে ফিরে দেখে কোথায় কি আছে করে দিলাম। এই গাছের ল্যান্ড ভালো আছে, আপনি রাজশা বলেন তো এই গাছের ল্যান্ডের মধ্যে প্রধান মাটি কি আছে? ওদিকে লাল মাটি আছে, ওদিকে বালি মাটি আছে, ওদিকে এর গাছের ল্যান্ড আছে। এর মোটামুটি ধারণা, মোটামুটি জিনিস, এটা সেমি ডিটেইল। আর ডিটেইল হলো আচ্ছা বলেন তো আপনার একটা উপজেলা মাটি এরকম আছে, একটা ইউনিয়নে বলেন তো সুতিয়াখালী ইউনিয়নে মাটি কেমন? তখন হলো ডিটেইল সার্ভে। সুতিয়াখালী তো আছে, আচ্ছা চকছত্রপুর গ্রামের মাটিটা কেমন? তখন হলো ইন্টেনসিভ সার্ভে। বুঝতে হবে উদ্দেশ্যটাকে, উদ্দেশ্য ভিত্তি করে 4 ধরনের সার্ভে আছে। তাহলে স্যার আমরা যদি ডিটেইল সার্ভের কথা চিন্তা করি তাহলে আমাদের ট্রাভার্সের লেংথ অনেক ছোট হবে, মানে কম করে। শোনো, এক্সপ্লোরেটরি সার্ভে সারা দেশ, রেকগনাইজেশনের একটা ডিভিশন, ময়মনসিংহ ডিভিশন। সেমি ডিটেইল মনে করো ময়মনসিংহ উপজেলা, সদর উপজেলা, বুঝতে পারছো? ডিটেইল মনে করো ওই আমাদের সুতিয়াখালী ইউনিয়ন, বুঝতে পারছো? আর ডিটেইল মনে করো চকছত্রপুর গ্রামটা। আমাদের এটা একটা পুরো পেপার পড়ানো হয়, কমপক্ষে 20টা ক্লাস নেওয়া হয়, এটা কাজ করতে করতে তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য। আর কিছু আছে জিজ্ঞাসা থাকলে বলো, এরপর সার্ভে করাতে পারবো না, ক্লাসিফিকেশন করাতে হবে, বলো। Any question? Any question? আসলে খুব কঠিন জিনিস না, বুঝলে তুমি নিজের ভাষা, শুধু স্কেল গুলো মনে রাখবা, এটা খুব গুরুত্বপূর্ণ। স্কেলে কিন্তু ভুল করা যাবে না। 1 is 10,000 to 110,000, বুঝতে পারছো? 1 is to 25,000, এগুলো মনে রাখতে হবে তোমাকে, স্কেল গুলো মনে রাখতে হবে। 10,000 থেকে 25,000, 1,000 থেকে 10,000 এর সংখ্যা মনে আছে, দেখো এখানে 1 থেকে 2.5 লাখ, 1 থেকে 100 লাখ থেকে 10 লক্ষ,
তারপরে 1 থেকে 25,000 থেকে 1 লাখ, আর 10,000 থেকে 25,000, এরকম স্কেল গুলো মনে রাখার, বাকি জিনিস যেগুলো আছে যা বুঝে নিছো ওটা নিজের ভাষা লিখলেও ইট ইজ ওকে। আমি মুখস্থ করা আছে, ছাত্ররা বুঝে যেটা লেখে সেটাকে আমি গুরুত্ব বেশি দিই, কারণ আই এম নট এ ভেরি গুড স্টুডেন্ট টু মেমোরাইজ অল দ্য থিংস। আমাদের যে ভাষা দেখতাম স্যার ভালো মার্ক দিত, আমিও ভালো মার্ক দিই। আমার কথা হলো মুখস্থ করে ক্লাসে বমি করে দেওয়ার চেয়ে বুঝে তুমি যদি লেখো সেটাই আই লাইক। এরপর তো ক্লাস নাই নাকি? না স্যার। সুতরাং আরো 5 মিনিট সময় তোমরা পাবে। যদি এনি প্রবলেম বুঝো নাই, কোনটা বুঝো নাই, কেন বুঝো নাই বললে আমার 5 মিনিট 10 মিনিট সময় আমি এখন দিতে পারবো, অসুবিধা নেই। স্যার বলো। সাপোজ যদি আমরা স্যার বাউ ফার্মে সার্ভে করতে চাই তাহলে স্যার কোনটা করবো স্যার, মানে কোনটা বেশি কি হবে, ডিটেইল করবো নাকি? স্যার যদি আমরা স্যার বাউ ফার্মে সার্ভে করতে চাই তাহলে কি স্যার ডিটেইল এন্ড ইন্টেনসিভ করবো? হ্যাঁ, এটা ইন্টেনসিভ হবে, ইন্টেনসিভ হবে। বিএ ফার্মে বা একটা গ্রামের কথা যদি বলি না আমরা, একটা গ্রাম ধরো ওই 1,000 হেক্টর এরিয়া পর্যন্ত যদি হয়, বা 400 থেকে 500 হেক্টর, 500 থেকে 1,000 হেক্টর যদি হয়, তাহলে আমরা ইন্টেনসিভ করে থাকি। এটা নির্ভর করবে আসলে দরকার আছে কি, বুঝতে পারছো না? আমাদের বিএ ফার্মে ইন্টেনসিভ করা হয় কারণ 1 সাল থেকে আরো সালে কিরকম ভেরিয়েশন ছাত্রদের ক্লাসে ভেরিয়েশন দেখানোর জন্য করা হয়। আর যেখানে এরকম ইম্পর্টেন্স চাষাবাদ করে ওখানে ডিটেল করে যথেষ্ট, ডিটেল করে দিলেই হবে। আর যদি কোনো তুমি চা বাগান করতে চাও, ডেভেলপমেন্ট করতে চাও, তখন ডিটেল করতে হবে। উদ্দেশ্য হলো তুমি এর পারপাসটা কি, তার উপর ভিত্তি করেই হবে ওই রকম সার্ভে। আর এনিথিং? কি বলো, বলার কিছু নাই? স্যার আজকের মতো স্যার শেষ করেন স্যার। আজকের মতো শেষ না? আচ্ছা, গুড। স্যার মানে কি? তারপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, আমরা এরপরে যখন ক্লাস নিব, আল্লাহ বাসা রাখলে ক্লাস নিব, তখনও তোমরা এখানে আসলে কোশ্চেন, অসুবিধা নাই। আই অলওয়েজ লাইক asking question from the students. স্টুডেন্টরা জিজ্ঞাসা করবে, আর তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার মতো যোগ্যতা আমাদের আছে। একটা কোশ্চেন ছিল, বলো। স্যার ইউট্রোফিকেশন মানে কি? ইউট্রোফিকেশন হলো কোন জলাশয়ে বা ওয়াটার বডিজে প্রচুর পরিমাণ নাইট্রোজেন এবং ফসফরাস যদি তুমি অ্যাড করো না, অ্যাড করা হয় না, সাধারণত আশপাশ এলাকা থেকে নাইট্রোজেনের সার ব্যবহার যেটা হয় সেটা পানির সাথে চলে যায়, ফসফরাস পানির সাথে চলে যায়। ড্রেনের আউটলেট যদি থাকে, ড্রেনের ভিতরে অর্গানিক গ্রিস অনেক জিনিসপাতি থাকে, এটা যখন যায় প্রচুর পরিমাণে সেখানে অ্যালগির গ্রোথ হয়, ফাইটোপ্ল্যাঙ্কটনের গ্রোথ হয়, জুওপ্ল্যাঙ্কটনের গ্রোথ হয়, এখানে ব্লুগ্রিন অ্যালগি, গ্রিন অ্যালগি, রেড অ্যালগি, বিভিন্ন অ্যালগির গ্রোথ হয়। গ্রোথ হওয়ার জন্য মাটিটা, পুকুরটা একেবারে একসময় দুপুরের সময় দেখবা সবুজ হয়ে গেছে, বিকালে দেখবা যে আর রেডিশ কালার হয়ে গেছে। এই যে পানিটা হলো, এই পানিটা ব্যবহার করার জন্য এর মধ্যে আবার কত অ্যালগি আছে, টক্সিন অ্যালগি আছে, টক্সিক সাবস্টেন্সেস ইনটু দ্য ওয়াটার বডিজ, যেটা মাছের জন্য মৃত্যুর কারণ হতে পারে। তুমি যদি গোসল করে শরীর চুলকাবে, এই যে, আর এই পানিটা খাওয়ার উপযুক্ত নয়, এমনকি ব্যবহারের জন্য উপযুক্ত না। তোমরা যদি ঢাকায় যারা তোমরা জানো, ওই যে ঢাকায় যে আমাদের হাতির ঝিল আছে না, এত শত কোটি টাকা খরচ করে চারদিকে ডেভেলপমেন্ট করা হলো, চারিদিকে আবার ড্রেনের আউটলেটটা ওখানে দিয়ে গেছে। যত পাশাপাশি জিনিসগুলো যাচ্ছে, প্রচুর ফসফরাস লোড হচ্ছে মাটি, এবং ওই হাতির ঝিলে পানি পরিষ্কার এখন একেবারে শ্যাওলায় ঘুরে যায়, সারা জন পচে যায়, দুর্গন্ধ থাকা যায় না।
এই যে একটা ওয়াটার বডির একটা কন্ডিশন, একে বলা হয় ইউট্রোফিকেশন। এটা টু সাম এক্সটেন্ট অ্যালাউড, বিয়ন্ড দ্যাট ইট ইজ নট অ্যালাউড।